আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ খুরশিদ আলম, সহকারী অধ্যাপক, রসায়ন বিভাগ, উলিপুর মহিলা কলেজ। আজ আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়ন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ে বোর মতবাদ ও হাইড্রোজেন পরমাণু বর্ণালী এর সম্পর্কে আলোচনা করব। প্রথম আমাদেরকে জানতে হবে যে বোর মতবাদটা কি। তো এটা যেহেতু আজকে আমাদের এই সমস্ত অনলাইন ক্লাসের সময় খুব সংক্ষিপ্ত, তো বোর মতবাদটা তোমরা সবাই জানো। তো আজকে আমি বোর মতবাদের যে তোমাদের সীমাবদ্ধতাগুলো আছে, এই সীমাবদ্ধতাগুলোর মধ্যে একটা সীমাবদ্ধতা আছে, তোমরা সবাই হয়তো জানো যে বোর মতবাদ দিয়ে শুধুমাত্র এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায়, যেমন হাইড্রোজেন, লিথিয়াম 2+, হিলিয়াম প্লাস। তো এইরকম যে সমস্ত পরমাণু বা আয়নের একটি ইলেকট্রন থাকে তাদের বর্ণালী ব্যাখ্যা করা যায়। তো এখন আমাদেরকে জানতে হবে যে বর্ণালীটা মূলত কী। তো পারমাণবিক বর্ণালীটা হলো কোনো পদার্থকে, সেটা মৌলিক হোক আর যৌগিক হোক, যদি সেই পদার্থটাকে উচ্চ তাপমাত্রায় তাপিত করা যায় তখন সেই পদার্থগুলো বিচ্ছিন্ন হয়ে গ্যাসীয় অবস্থা ধারণ করে। তো এই গ্যাসীয় অবস্থার যখন পদার্থগুলো পরমাণুতে পরিণত হয়, এই পরমাণু বা এই পদার্থগুলোর মধ্যে যদি তড়িৎচুম্বকীয় রশ্মি বিকিরণ করা যায়, আপতিত করা যায়, তবে পরমাণুর ইলেকট্রনগুলো উত্তেজিত হয়ে শেষ কক্ষপথ থেকে উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হয়। এই স্থানান্তরের সময় দেখা যায় যে যখন আমরা এই শক্তিটা আবার বন্ধ করি তখন ইলেকট্রনগুলো ফিরে নিম্ন স্তরে আসে। এই নিম্ন স্তরে আসার সময় তারা বিভিন্ন রকম রশ্মি বিকিরণ করে, যে রশ্মিটা পারমাণবিক বর্ণালী নামে পরিচিত। আসলে বর্ণালী হলো বর্ণের সমাহার। তো বর্ণের সমাহার বলতে আমরা কি বুঝবো, যে অনেকগুলো বর্ণ যদি এক জায়গায় সৃষ্টি হয়, তো যেমন আমরা এমনিতেই প্রাকৃতিকভাবে যে রংধনু সৃষ্টি হয়, রংধনুতে 7টা রং থাকে, এটাকে আমরা বলতে পারি বর্ণালী। তো আমাদের এই হাইড্রোজেন পরমাণুকে যদি উত্তেজিত করা যায়, অর্থাৎ প্রচণ্ড তাপে বা উচ্চ তাপে তাপিত করা যায়, তখন হাইড্রোজেনের যে ইলেকট্রনগুলো কি হয়, যে উচ্চতর শক্তি স্তরে গমন করে। উচ্চতর শক্তি স্তরে গমন করার পর এরা যখন ফিরে আসে তখন বিভিন্ন রকম বর্ণের সৃষ্টি করে, যেটা হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী নামে পরিচিত। এই বর্ণালীগুলোকে বিজ্ঞানীগণ বিভিন্ন সিরিজ নামে আখ্যায়িত করছে, যেমন তোমরা জানো লেমেন সিরিজ, বামার সিরিজ, প্যাশন সিরিজ, ব্র্যাকেট সিরিজ, ফুন সিরিজ বা ফান্ড সিরিজ, এবং সর্বশ্রেষ্ঠ এসছে হামফ্রি সিরিজ। এই সিরিজগুলো সম্পর্কে আমি একটু চিত্রের মাধ্যমে আলোচনা করব। তোমরা দেখো যে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, চতুর্থ স্তর, পঞ্চম স্তর, ষষ্ঠ স্তর, সপ্তম স্তর। এই যে 7টা স্তর সৃষ্টি করলো, এই 7টা স্তরের মধ্যে দেখা যায় যে হাইড্রোজেন বা অষ্টম স্তরের আমরা দিতে পারি। তো যদি এরকম করে স্তরগুলো দেয়, ইলেকট্রনগুলো মনে করো যে প্রথম থেকে না অষ্টম থেকে প্রথমে আসতে পারে, তারপর সপ্তম থেকে আসতে পারে, ষষ্ঠ থেকে আসতে পারে, পঞ্চম থেকে আসতে পারে, চতুর্থ থেকে আসতে পারে, তৃতীয় থেকে আসতে পারে, দ্বিতীয় থেকে আসতে পারে। এই যে সবগুলো রেখে আমাদের কোথায় আসলো, যে প্রথম কক্ষপথে আসলো। আর এই কোন কক্ষপথে আসবে এটার উপর ভিত্তি করে বিজ্ঞানীগণ বিভিন্ন সিরিজ আখ্যায়িত করছে। তার মধ্যে লিম্যান সিরিজ হলো, তোমার ধরো যে এখানে সিরিজের নাম, এখানে আগমন স্তর, এখানে প্রস্থান স্তর। তো এটা হলো লিম্যান সিরিজ। তো লিম্যান সিরিজ হলো আগমন স্তর, এটা N1, এটা N2, N
1 যদি 1 হয় আর 2 থেকে উপরে 2 থেকে উপরে অর্থাৎ 2 থেকে উপরে বলতে এই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 থেকে 1 এ আসলো তো আমরা এখানে মার্কিং করতে 1 2 3 4 5 6 7 8 তো দেখা গেল 2 থেকে উপরে বলতে আমরা কি বুঝবো যে 2 এর উপরে 1 এর উপরে আমরা কি বুঝবো যে 2 3 4 5 6 7 8 এই যে যদি যে কোনো স্তর উপরের স্তর থেকে 1 নম্বরে আসে তখন যে সিরিজটি হয় সেটা হলো লিমেন সিরিজ। তারপর বামার সিরিজ কি যে বামার সিরিজ হলো 2 আর এখানে কি হবে 3 থেকে উপরে। প্যাশন সিরিজ 3 এখানে হবে 4 থেকে উপরে। ব্র্যাকেট সিরিজ 4 এখানে কি 5 থেকে উপরে। হার্ড সিরিজ বা ফুল সিরিজ এটা 5 থেকে 6 থেকে উপরে। আর সর্বশেষ হামফ্রিজ কি যে 6 আর এখানে 7 থেকে উপরে। অর্থাৎ হামফ্রিজটা হলো যে আগমন স্তর অর্থাৎ আসবে 6 আর তার উপরে 7 8 এরকম। তো যাই হোক আমরা এইটা হলো লিমেন সিরিজ। এই সিরিজগুলো যদি আমরা চিত্রের মাধ্যমে বুঝাই তাহলে দেখা যাবে ব্র্যাকেটটা কি হবে না বামারটা কি হবে যে উপর থেকে 2 আসলো 8 থেকে 2 7 থেকে 2 6 থেকে 2 5 থেকে 4 থেকে 3 থেকে এটা কি বলে বামার। তারপরে কি ব্র্যাকেট কি 3 এ যাবে তাহলে এখানে এরকম 8 থেকে 3 7 থেকে 3 6 থেকে 3 5 থেকে 3 7 থেকে 3 এটা হলো ব্র্যাকেট সরি এটা প্যাশন। হ্যাঁ এটা প্যাশন সিরিজ। আর ব্র্যাকেট হলো 4 এ যাবে। এটা হলো ব্র্যাকেট। আর ফুল বা ফান্ড হলো তোমার 5 এ যাবে। আর হামফ্রিজ হলো তোমার 6 এ যাবে। এটা হলো হামফ্রিজ। তো এই হামফ্রিজ সিরিজ। তো যাই হোক এখানে আমরা লিমেন বামার প্যাশন ব্র্যাকেট এটা হলো ফুল বা ফান্ড বলে আর এটা হলো হামফ্রিজ। এই যে সিরিজগুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিরিজ কোড থেকে আসুক যদি 1 এ আসে তাহলে লিমেন, যদি 2 এ আসে তাহলে বামার, যদি 3 এ আসে প্যাশন, যদি 4 এ আসে ব্র্যাকেট, যদি 5 এ আসে ফান্ড বা ফুল। হামফ্রিজ হলো কি যদি 6 এ আসে। এখানে আমরা দেখব যে এই যে সিরিজগুলো সৃষ্টি হলো এই সিরিজগুলো তাহলে দেখা যায় যে সিরিজগুলো বিভিন্ন নামকরণ করার পিছনে কারণ হলো এদের যে আগমন স্তরটা অর্থাৎ যে স্তরে আসলো বাইরের স্তর থেকে স্থানান্তরিত হলো বাইরের স্তর থেকে এই স্থানান্তরের ফলে এখানে যে সিরিজ যে স্তরে আসতেছে এই স্তরের ফলে এদের বিভিন্ন জনের তরঙ্গ দৈর্ঘ্য বিভিন্ন রকম হয় এবং এরা বিভিন্ন ধরনের বর্ণের সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের বর্ণালী সৃষ্টি করে। এই বিভিন্ন ধরনের বর্ণালীর উপর ভিত্তি করে তাহলে বিভিন্ন বিজ্ঞানী এই সিরিজগুলো আবিষ্কার করছে। এই জন্য এই সিরিজগুলোকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। তো এখানে আমরা
যে এই যে একটা করে সিরিজের সৃষ্টি হচ্ছে, এই সিরিজের সৃষ্টির ফলে আমরা যদি বলি যে এখানে কিভাবে কতটি রেখার সৃষ্টি হচ্ছে, এখানে রেখার সংখ্যা, এখানে আমি যেহেতু সময় কম, তো এখানে রেখার সংখ্যা আমরা সূত্র একটা আছে, রেখার সংখ্যা সমান হলো n2 minus n1 into n2 minus n1 plus 1 by 2। তো এখানে ধরো যে আমরা যদি ধরি যে আমার 6 থেকে বা 8 থেকে বা যেখান থেকে আসুক, আমরা ধরলাম যে এখানে n2 মান 8 আর n1 এর মান 1, তাহলে এখানে দেখো যে রেখার সংখ্যা সমান কত আসবে, যে 8, n2 কত, যে 8, n1 কত, যে 1, 8 বিয়োগ 1 গুণন 8 বিয়োগ 1 যোগ 1 সমান বাই 2। তাহলে দেখা যায় 7 গুণন কত, 8 বাই কত, 2। তাহলে দেখা যায় যে 27 কে 56 কে ভাগ দিলে 28 দুগুণে 56। এখন এই যে 28টি রেখা, 28টি রেখা, তাহলে এখানে আমরা এটা কিন্তু গুণলে বের হবে। তোমরা দেখো যে আমরা যদি গুণি, যে যেমন এখানে 8 থেকে 1 এসেছে, 8 থেকে 1 এসে কিভাবে এখানে 28টি রেখার সৃষ্টি হয়, যেমন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এইভাবে গুণে দেখবা যে অনেক সময় এটা তোমরা বোঝালাম যে এখানে কিভাবে কতটি রেখার সৃষ্টি হয়। এটা সূত্র আকারেও বের করা যায়, আবার চিত্র দেখেও বের করা যায়। সূত্র হলো কি, যে n2 minus n1 into n2 minus n1 plus 1 by 2। তো এখানে আমি এটা বেশি ধরছি, যেমন আমি একদম বহিস্থ স্তর ধরছি 8 আর আগমন স্তর বা সর্বশেষ স্তর ধরছি 1। তাহলে এভাবে দেখা গেল যে সূত্রে বসে আমরা কতটা রেখা পেলাম, যে 28টি রেখা পেলাম। এই 28টি রেখা কিভাবে পেলাম, চিত্রে যদি আমরা এভাবে হিসাব করি তাহলে দেখা গেল যে 28টি রেখা মিলে গেল। তো এইভাবে তোমরা যেটাই ধরো না কেন, তুমি যদি 1 আর 2 ধরো তাহলে সেখানে একটি রেখার সৃষ্টি হবে। কারণ তোমরা এখানে দেখো যে 2 থেকে যখন 1 এ যাবে, 2 থেকে যখন 1 এ যাবে তখন একটা রেখা হবে। কেন, যে এখানে এই যে n এর মান যদি, n2 মান যদি 2 হয় আর n1 এর মান যদি 1 হয়, তাহলে রেখা কি হবে, রেখার সংখ্যা সমান কি হবে, 2 minus 1 into 2 minus 1 plus 1, তাহলে বাই 2, অর্থাৎ এখানে হলো 1 গুণন 2 বাই 2। তাহলে দেখা যায় এই একটা রেখা। এইভাবে তোমরা রেখা সংখ্যা বের করা শিখবা। তো যাই হোক, এখানে আমি এই পারমাণবিক বর্ণালী সংক্রান্ত কিছু অঙ্ক বা এই অঙ্কের আগে সমীকরণ আছে যেটা রিডবার্গ সমীকরণ নামে পরিচিত। এই রিডবার্গ সমীকরণটা সম্পর্কে আমি বলবো যে রিডবার্গ সমীকরণটা কিভাবে আসলো। তো তোমরা এটা একটু ভালো করে লক্ষ্য করবা, লক্ষ্য করলেই বুঝবা। আর এখন আমি এই রিডবার্গ সমীকরণ দিয়ে যে পারমাণবিক বর্ণালী তথা এক ইলেকট্রন এক স্তর থেকে আরেক স্তরে যখন আসে তখন তাদের যে রেখা বর্ণালীগুলোর সৃষ্টি হয় বা যে আলোর সৃষ্টি হয় তার ফ্রিকোয়েন্সি, তার তরঙ্গ সংখ্যা, তার তরঙ্গ দৈর্ঘ্য ইত্যাদি বের করার বিভিন্ন সূত্র তোমরা জানো। সেই সূত্রগুলো থেকে আমরা এখন কিছু অঙ্ক করার চেষ্টা করব, অঙ্ক শিখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবা। তো
সময়টা জানতে হবে, সময়টা। তো যাই হোক, আমরা সেই রিডবার্গ সমীকরণ, রিডবার্গ সমীকরণ প্রতিপাদন কিরকম, যে আমরা জানি ডেলি সমান কি, যে E2 মাইনাস E1, আর আমরা জানি যে EM is minus 2 pi m e to the power 4 by n square h square। তো তোমরা জানো যে m হলো ইলেকট্রনের ভর, e হলো ইলেকট্রনের চার্জ, n হলো নাম্বার অফ শেল বা অরবিট, h হলো প্রান্ত ধ্রুবক। এই অঙ্কগুলো করতে গিয়ে আমার একটা সাজেশন থাকবে, সেটা হলো যদি কোনো সূত্রে তোমরা দেখো ই আছে, তাহলে অবশ্যই সেখানে সিজিএস এককে করার চেষ্টা করবা, কারণ এসআই এককে করতে গেলে এখানে বিভিন্ন ঝামেলার সৃষ্টি হয়। তো আমরা এখন এখানে আমরা যদি বলি E1, তো E1 কি হবে, যে মাইনাস 2 পাই m e to the power 4 by 1 square h square, আর E2 সমান কি হবে, যে মাইনাস 2 পাই m e to the power 4 by 2 square h square। তো যাই হোক, এখানে এইটা না ধরে যদি আমরা এটা n1 আর n2 ধরি, আমরা n1 ধরলাম আর এখানে যদি n2 ধরি, তাহলে এরকম n2 স্কয়ার n1 স্কয়ার। এই মানটা আমরা এবার এখানে বসালে কি হয় দেখো, যে মাইনাস 2 পাই m e to the power 4 by কি n2 স্কয়ার মাইনাস কি h স্কয়ার, আর মাইনাস কি 2 পাই m e to the power 4 by n1 স্কয়ার h স্কয়ার। তো এখন যদি আমরা সংক্ষেপে নিয়ে আসি, তোমরা জানো এটা গুণ করলে কি হয়, প্লাস হয়। তাহলে 1 টাকে আমরা সামনে নিয়ে আসি, তাহলে আমাদের কি হবে 2 পাই m e to the power 4 by কি n স্কয়ার h স্কয়ার মাইনাস 2 পাই m e to the power 4, এটা n1, এটাকে n2 স্কয়ার আর কি h স্কয়ার। এর মধ্যে আমরা দেখো যে 2 পাই m e to the power 4 by h স্কয়ার, এটাকে কমন নিতে পারি, 2 পাই m e to the power 4 by h স্কয়ার। তাহলে এখানে আমার থেকে যায় 1 by n1 স্কয়ার মাইনাস 1 by n2 স্কয়ার। এইভাবে আমরা ডেলি সমান পাই কি h নিউ। তাহলে দেখা যায় যে নিউকে যদি এখানে রাখি, তাহলে এখানে আমরা সাইড নোট দেব যে ডেল ই সমান কি h নিউকে যদি এই পাশে রাখি, তাহলে দেখা যায় কি হয়, যে 2 পাই m e to the power 4 by h কিউব, কারণ এটা উপর থেকে সাইড চেঞ্জ করলে নিচে আসবে, তাহলে h আর h স্কয়ার গুণ করলে h কিউব হবে, আর কি হবে এখানে 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো যাই হোক, নিউ হলো আবার কি, যে নিউ সমান কি, যে নিউ সমান c বাই ল্যামডা। নিউ এর পরিবর্তে যদি আমি c বাই ল্যামডা লিখি, তাহলে এটা কি হয় 2 পাই m e to the power 4 by h cube into 1 by n1 square minus কি 1 by n2 square। তো যাই হোক, এইটুক বোঝার পর এখানে দেখো যে সি কে আমি সাইড চেঞ্জ করব, সি কে যদি সাইড চেঞ্জ করি, তাহলে কি হবে 1 by lambda
তাহলে আমাকে মেশাতে হবে। আমরা আবার যাব উপরে গিয়ে আমরা কি করব দেখো যে c বাই ল্যামডা সমান কি যে 2 পাই m e টু দি পাওয়ার 4 বাই কি h কিউব ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস 1 বাই n2 স্কয়ার। তো যাই হোক এখন 1 বাই ল্যামডা যদি এখানে রাখি তাহলে কি হয় 2 পাই m e টু দি পাওয়ার 4 বাই h স্কয়ার ইনটু কি c। তাহলে c কে এর পাশে চলে আসলো, এখানে কি আছে 1 বাই n1 স্কয়ার মাইনাস কি 1 বাই n2 স্কয়ার। তো এখন দেখো যে এই যে 2 পাই m e টু দি পাওয়ার 4 h কিউব ইনটু c, এগুলো একটা লক্ষ্য করলে দেখা যায় এর প্রত্যেকটা মানে পদই ধ্রুবক, যেমন 2 এটা ধ্রুবক, পাই ধ্রুবক, ইলেকট্রনের ভর ধ্রুবক, ইলেকট্রনের চার্জ ধ্রুবক, তারপরে তোমার h ধ্রুবক, প্লাঙ্ক ধ্রুবক h ধ্রুবক, আলোর বেগ c ধ্রুবক। তো এটা তোমরা আলাদাভাবে বসাবা সিজিএস এককে বসায় দেবে যে 2 পাই m এর মান বসাবা 9.01 ইনটু 10 ইনভার্স 28, আর ই এর মান বসাবা 4.8 ইনটু 10 ইনভার্স 10, এটার মান সিরিজ রাখে বসাবা, সি এর মান সিরিজ রাখে বসাবা। বসালে পরে দেখা যায় যে এই জায়গায় কি হচ্ছে 1.09678 দেখা যায় যে এত ইনটু 10 টু দি পাওয়ার 5, এই মানটা এটা পার সিএম ইনটু 1 বাই n1 স্কয়ার মাইনাস কি 1 বাই n2 স্কয়ার। তো যাই হোক মূলত এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে আমরা বলি রিডবার্গ ধ্রুবক, এটাকে আরএস দ্বারা প্রকাশ করি। তাহলে আমার 1 বাই ল্যামডা সমান কি হচ্ছে 1 বাই n1 স্কয়ার মাইনাস কি 1 বাই n2 স্কয়ার। তো এই যে রিডবার্গ ধ্রুবক, এটাকে আবার যদি আমরা এসআই এককে নেই তাহলে দেখা যায় যে রিডবার্গ ধ্রুবকটা আরএস, যেটা আমরা বললাম 1.09678 ইনটু 10 পাওয়ার 5 পার সিএম। এটাকে যদি আমরা এসআই এককে দেই 1.09678 গুণন 10 টু দি পাওয়ার 7 পার মিটার। এখানে জিনিসটা একটা শুধুমাত্র বুঝবা এটা কি জিনিস, আমরা একটা জিনিস লক্ষ্য করো, এটা যদি 1 সেন্টিমিটার হয়, 1 সেন্টিমিটার যদি হয় তাহলে এখানে যতটা কম্পন দিবে আর 1 মিটার দিলে তার চেয়ে 100 গুণ কম্পন দিবে। কেন? যে 100 সেন্টিমিটার হয় 1 মিটার, 100 সেন্টিমিটারে যদি 1 মিটার হয় তাহলে 100 সেন্টিমিটার যে কম্পনটা দিবে 1 মিটার তার চেয়ে 100 গুণ কম্পন দিবে। 100 গুণ যখন কম্পন দিবে এখানে যদি পাওয়ার 5 হয়, এখানে কি হবে পাওয়ার 7। আবার এটাকে যদি ন্যানোমিটারে নিই তাহলে দেখা যাবে যে ন্যানোমিটারে নিতে হলে এটাকে আবার কি করতে হবে 1.09678 গুণন 10 টু দি পাওয়ার 7 বাই হলো 10 টু দি পাওয়ার 9, তখন এটা হবে ন্যানো পার ন্যানো। কেন? যে আমরা জানি যেখানে তোমরা এটা জানো যে 10 ইনভার্স না 10 টু দি পাওয়ার 9 ন্যানোমিটার সমান কি 1 মিটার। তাহলে এখানে সেই রিডবার্গ ধ্রুবকটাই দাঁড়াবে কি 1.09678 গুণন এই 9 কে তখন উপরে দেবে -10 ইনভার্স 2 পার ন্যানোমিটার। এইভাবে আমরা এখানে
সিজিএস একক দিয়েও বের করতে পারবো, তারপরে এসআই একক দিয়েও বের করতে পারবো, ন্যানোমিটার দিয়েও বের করতে পারবো। তো যাই হোক, এখন আমি তোমাদের একটা এই রিডবার্গ সমীকরণ দিয়ে অঙ্ক শেখাবো। এই সমীকরণটাকে কি বলে? এটাই হলো কি যে রিডবার্গ কি সমীকরণ, রিডবার্গ সমীকরণ। এটা দিয়ে তোমার অনেক অঙ্ক করা যায় এবং খুব সহজে অঙ্কগুলো করা যায়, যেটা তোমার অন্য সূত্র দিয়ে একই অঙ্ক করতে গেলে অনেক টাইম ব্যয় হবে। কিন্তু রিডবার্গ সমীকরণ দিয়ে যখন এই অঙ্কটা করতে যাবা তখন তোমার সময় অনেক সেভ হবে এবং অঙ্কটা খুব সহজে হবে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র রিডবার্গ সমীকরণটা যে ধ্রুবক সেন্টিমিটারে হতে পারে, মিটারে হতে পারে, ন্যানোমিটারে হতে পারে, এই জিনিসগুলো শুধুমাত্র তোমাকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আমি আজকে একটা অঙ্ক করে দিচ্ছি। তো সেই অঙ্কটা হলো যে অঙ্কটা যে অবলোহিত অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো যখন তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? হ্রস্বতম হবে। তো এখানে n1 দেওয়া আছে 3। অবলোহিত অঞ্চলের তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করতে হবে যখন তরঙ্গটা কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যটা হবে হ্রস্বতম। আমি এই জায়গায় তোমাদের একটা কথা একবার বলে দিই যে যদি হ্রস্বতম অর্থাৎ একদম ক্ষুদ্রতম তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে n1 যদি 3 হয়, n2 হবে 3 প্লাস 1। এইটুকু খেয়াল রাখবা। আবার এখানে যদি এই অঙ্কে এটা লাগবে না, যেহেতু আমরা হ্রস্বতমটা বের করবো, কিন্তু তোমাদের বোঝানোর জন্য বলছি। আবার যদি দীর্ঘতম তরঙ্গ দৈর্ঘ্য হয়, তবে n1 যদি 3 হয়, n2 কি হবে? ইনফিনিটি। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করবে যে এরকম হলো কেন, যে হ্রস্বতমর ক্ষেত্রে সরি এখানে একটু সমস্যা হলো যে হ্রস্বতমর ক্ষেত্রে এটা দীর্ঘতম তরঙ্গের ক্ষেত্রে এটা, আর হ্রস্বতম তরঙ্গের ক্ষেত্রে কি হবে? হ্রস্বতম তরঙ্গের ক্ষেত্রে হবে ইনফিনিটি। এখানে একটা জিনিস লক্ষ্য করো যে যদি এটা নিউক্লিয়াস হয়, এটা প্রথম স্তর হয়, এটা দ্বিতীয় স্তর হয়। এখন একটা ইলেকট্রন যখন এখানে যাবে সেটা কিন্তু এক লাফ দিয়ে যাবে। এখানে আমরা এমনিতে স্বাভাবিক একটা যদি বুঝি যে আমার সামনে একটা ধরো যে নালা আছে, তো নালাটা আমি ইচ্ছে করলে কিন্তু কি করতে পারি? এপাশ থেকে ওপাশে এক লাফ দিয়ে পার হতে পারি। তো নালাটা যখন এক লাফ দিয়ে পার হবো, তখন আমার যে লাফের যে রেঞ্জটা, লাফের যে দূরত্বটা, এটা কিন্তু একটু বেশি। আর যদি আমি দেখি বড় একটা নদী, তো
বড় একটা নদী দেখলে কিন্তু তখন আমি হেঁটে হেঁটে আস্তে আস্তে পার হব। হেঁটে হেঁটে যখন আস্তে আস্তে পার হব তখন কিন্তু দেখা যায় যে আমার এই জায়গায় তো তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, আমার চলার গতিতে হবে হ্রস্বতর। আর যখন একটা ঝাঁপ দিয়ে আরেকটা জায়গায় যাব তখন আমার দৈর্ঘ্যটা কি হবে, বেশি হবে। এই জন্য খেয়াল রাখবা, দীর্ঘতম ক্ষেত্রে N1 এর সাথে 1 যোগ করলে পরবর্তী স্তর পাওয়া যাবে। আর হ্রস্বতম ক্ষেত্রে তুমি নির্ধারণ করতে পারবে না, কারণ দূরত্বটা কোন জায়গায় যাবে এটা বলা যাবে না। যেহেতু আমার পরবর্তী স্তরটা অজানা, অজানাটাকে আমরা কি ধরবো, ইনফিনিটি। আমি যে অঙ্কটা দিয়েছি সেটা হলো কি, হ্রস্বতম। হ্রস্বতম যদি হয় আর তার n এর মান যদি তোমার 3 হয়, তাহলে এক্ষেত্রে আমরা যে অঙ্কটা করব এইটা ধরে আমরা করতে পারি যে হ্রস্বতম তরঙ্গের জন্য কি হবে, যে n এর মান n1 হবে 3, যেহেতু দেওয়া আছে n1 3, n2 হবে ইনফিনিটি। ইনফিনিটি যদি হয় তাহলে আমরা 1/λ কি হবে, সমান হলো rh into 1/n1 square minus 1/n2 square। এখানে দেয়াই আছে যে n1 এর মান কত, যে 3, n2 এর মান কত, যে ইনফিনিটি। তাহলে 1/λ কি হবে, rh ফ্যাক্টর বসা, যে 1 যে 6 9.678 into 1 by কি, যে 3 স্কয়ার minus 1 by infinity স্কয়ার।